লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ টি-20 বিশ্বকাপকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মানেন বাংলাদেশ অধিনায়ক নিজেই। এবার আরেকটি টি-20 বিশ্বকাপে যাচ্ছেন অধিনায়ক হিসাবে নতুন ভূমিকায়। প্রথম বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দলের সম্ভাবনা, নিজের ক্যারিয়ার ও আরও অনেক বিষয়ে উৎপল শুভকে দেওয়া সাক্ষাৎকার মনের আগলে খুলে দিয়েছেন এবার নাজমুল হোসেন। সেই ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, উৎপল শুভ্র, অধিনায়কের ভূমিকায় এটি আপনার প্রথম বিশ্বকাপ, অনুভূতিটা আসলে কেমন লাগছে? এটা তো খুব আনন্দের। প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। এর মধ্যে বিশ্বকাপের মতো আসরে যদি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারি, সেটিও অধিনায়ক হিসাবে এটা অনেক বড়। আমি খুব এক্সাইটেড। আশা করছি এই চ্যালেঞ্জটা আমি খুব ভালোভাবেই পার করতে পারবো। এরপরের প্রশ্ন, উৎপল শুভ্রর, প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। আপনাকে যদি ম্যাচ ধরে ধরে সংক্ষেপে বলতে বলি, প্রথম ম্যাচ যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে, ওদের দিয়ে শুরু হোক। প্রথম ম্যাচ বলে ওটাই কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নাজমুল বলছি, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ওভারঅল গ্রুপের কথা চিন্তা করলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ম্যাচটা বের করতে পারি তাহলে একটা মুভমেন্ট পাবো। তাই বলে এই ম্যাচটা নিয়ে আমরা বাড়তি কিছু করতে যাব না। আমরা যেটা পারি, আমাদের যে সামর্থ্য আছে সে অনুযায়ী খেলবো। আর আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে ওই ম্যাচটা আমাদের হবে বলে আমরা আশা করছি। এর পরের প্রশ্ন, উৎপল শুভ্রর, দ্বিতীয় ম্যাচটা বোধহয় সবচেয়ে কঠিন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। উত্তরে নাজমুল বলেন, দক্ষিণ আফ্রিকা খুব ভালো দল, বোলিং ব্যাটিং দুই দিক দিয়েই খুবই ভালো। যে কন্ডিশনে আমরা খেলবো, দুই টিমের জন্যই একদমই নতুন এই কন্ডিশন। তাই আমি বলতে চাই না যে আমরা ওদের চেয়ে অনেক পিছিয়ে থাকবো। তাদের বিপক্ষে আমরা ভালো সুযোগ আছে জেতার। পরের প্রশ্ন, উৎপল শুভ্র, নেদারল্যান্ডস নিয়ে কোনো মেন্টাল ব্লক কি থাকবে? আপনি মানেন কিংবা না মানেন, থাকবে হয়তো। নেদারল্যান্ডস গত টি-20 ও ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে, আর বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে। উত্তরে নাজমুল বলেন, টি-20তে নেদারল্যান্ডস, আমি যেটা একটু আগেও বললাম, নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, ম্যাচ জেতার সম্ভাবনা সেই দলেরই বেশি। কিন্তু বিশ্বকাপে ওদের কাছে আমরা যে ম্যাচটা হেরেছিলাম সেটা ভিন্ন ফরম্যাটের। আমি মনে করি ওই দিনটা আমরা কেউ ভালো করিনি। ওটাই আমাদের একটা বাজে দিন ছিল, যেটা ক্রিকেট হতেই পারে। আমরা যদি নিজের সেরা খেলাটা খেলতে পারি তাহলে আমার মনে হয় না নেদারল্যান্ডস আমাদের কাছ থেকে ম্যাচটা বের করে নিতে পারবে। এই ম্যাচে আমাদের মাথা ঠান্ডা রাখার খুব গুরুত্বপূর্ণ, রিল্যাক্স থাকাটা। আমরা যদি নিজেদের পরিকল্পনা কাজে লাগাইতে পারি তাহলে ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল তো বাংলাদেশের জন্য অনেকটাই অজানা এক প্রতিপক্ষ। নেপালের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ কবে খেলেছেন? আমার মনে পড়ে না। আপনি কি কখনো খেলেছেন নেপালের পক্ষে? উত্তরে নাজমুল বলেন, নেপালের ন্যাশনাল টিমের সঙ্গে একবার এসএ গেমসে খেলেছিলাম। ওদের ছোট করে দেখার কিছুই নেই। আমাদের সেরাটা দিয়ে ওদের সঙ্গে খেলতে হবে। একটা ম্যাচেও রিল্যাক্স হওয়ার কিছু নেই। ম্যাচ, 4টা ম্যাচেই আমাদের পরিকল্পনা যা আছে সেগুলো ঠিক মতো কাজে লাগাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 4টা ম্যাচই খুব মাথা ঠান্ডা করে খেলতে হবে। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, অধিনায়ক হিসেবে যদি বলেন আপনার দলের শক্তি আর দুর্বলতা কী? তবে দুর্বলতার কথা নাই বলতে পারেন, তবে শক্তির জায়গাটা বলেন। মানে প্রতিটি দলের একটা ট্রেডমার্ক থাকে। বাংলাদেশ টি-20 দলের ট্রেডমার্কটা আসলে কী? নাজমুল বলেন, এই মুহূর্তে বাংলাদেশের স্ট্রেংথ হলো বোলিং ডিপার্টমেন্ট। স্পিন এবং প্রেস দুটি ভালো অবস্থায় আছে। এই মুহূর্তে তাসকিনের বিষয়টা অবশ্যই 50-50। আশা করছি উনি হয়তো সুস্থ হয়ে যাবেন। সবাই জানে এই ফর্মেটে বোলিংটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের বোলিংয়ে ভ্যারাইটিস আছে, রাইট ফর্ম আছে, রিস্ট স্পিনার আছে, লেফট আর্ম স্পিনার আছে, জোরে বোলার আছে, ডেথ বোলিং বিশেষজ্ঞ আছে। সব মিলিয়ে আমাদের সব ধরনেরই অপশান আছে। শুধু নির্দিষ্ট দিনে পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের সেরা গেমটা খেলা ইম্পর্টেন্ট। সেটা যদি করতে পারি, ম্যাচ জেতার খুব ভালো সুযোগ থাকবে। প্রশ্নে উৎপল শুভ্র বলেন, দুর্বলতা যদি নাই বলি তাহলে কি চিন্তার জায়গাটা ব্যাটিং? বোলিংটাকে এতটা হাইলাইট করলেন, আপনি কি ব্যাটিং নিয়ে চিন্তিত? বোলিং নিয়ে বললাম মানে এই না যে ব্যাটিং খারাপ। টি-20তে আমাদের কাছে বোলিংটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়। যে দল ভালো বল করবে জেতার সম্ভাবনা সে দলেরই বেশি ভালো। আমাদের বোলাররা আগে বোলিং করে 150-170 যতটা কমে রাখতে পারে, ব্যাটসম্যানদের কাজটা ততটা সহজ হবে। তখন দেখবেন ব্যাটসম্যানরা সেই প্রেশারটা ফিল করছে না। ব্যাটিং নিয়ে সত্যি কথা বলতে গেলে আমি খুব একটা চিন্তিত না। এই ফর্মে ফেরার জন্য একটা দুটা ভালো শটই যথেষ্ট। একটা পুরো ম্যাচও খেলার দরকার হয় না।
এমন না যে আপনাকে 50 বা 60 করতেই হবে, 100 করাই লাগবে। আমার মনে হয় বোলাররা যদি ভালো করতে পারে তাহলে ব্যাটসম্যানরাও যার যে ভূমিকা আছে সে অনুযায়ী বোলারদের সঙ্গে তাল মিলাতে পারবে। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, কিন্তু এবারের আইপিএল দেখে কি আপনার মনে হচ্ছে না টি-20তে বোলারদের দরকারই নেই, বোলিং মেশিন দিয়েই বল করলেই হয়? বলতে গেলে সব বলেই তো 4-6 ছক্কা। প্রশ্নের উত্তরে নাজমুল বলছি, আইপিএল আলাদা। আমার মনে হয় আমাদের এই বিশ্বকাপে যাওয়ার আগে সবারই টিভি বন্ধ রাখা দরকার, কারণ আইপিএলের সিচুয়েশনটা বিশ্বকাপে আসবে না, এতটুকু আমরা বলতে পারি। নিয়মিত 250, 230, 240 রান উঠবে, যেটা আবারও সিজ করে ফেলবে। এটা হয়তো হবে না, হঠাৎ একদিন হবে, তাও আমি বলবো না যে 250 রান হবে। আমার মনে হয় না আইপিএল নিয়ে খুব একটা কথা বলার প্রয়োজন আছে। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, আপনার ছোট এই ক্যারিয়ারে অনেক উত্থান পতন, যে অভিজ্ঞতা অনেকের 15 বছর খেলেও হয় না, এর মধ্যে টার্নিং পয়েন্ট মনে হয় গত টি-20 বিশ্বকাপটা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ছিল আপনার, 3টে 50। আপনার কাছেও কি এই বিশ্বকাপটা টার্নিং পয়েন্ট? আরেকটি বিশ্বকাপে যাওয়ার আগে অনুপ্রেরণা কি? উত্তরে নাজমুল বলেন, অবশ্যই এই বিশ্বকাপটা আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট ছিল। আমার কামব্যাকটাও সেখান থেকে হয়েছে। আপনি যেটা বললেন, ওই বিশ্বকাপে যাওয়ার সময় অবশ্যই ওটা আমাকে অনুপ্রাণিত করবে। ওই ধরনের টুর্নামেন্টে আপনি যখন ভালো করবেন তখন স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যাবে। যদিও ওটা অতীত, আমি কতটা ভালো করেছিলাম, কিভাবে ভালো করেছিলাম সেগুলো হয়তো হেল্প করবে, কিন্তু আমাকে আবার নতুন করেই শুরু করতে হবে। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, গত দুই বছরের টি-20তে বাংলাদেশের বড় কিছু সাফল্য আছে। এর মধ্যে 2023 সালের ইংল্যান্ডের কাছে সিরিজ জয়টাকে আমি মনে করি টি-20তে বাংলাদেশ সবচেয়ে বড় অর্জন। নিউজিল্যান্ডে গিয়ে 1-1 ড্র করে আসা, আফগানিস্তানের বিপক্ষে জয়, বাংলাদেশের টি-20 দলে কি সত্যি ইতিবাচক বড় একটা পরিবর্তন এসেছে? ওয়ানডেতে যেমন আমরা বলতে পারি বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে, টি-20তেও কি এমন বলার সময় এসেছে? নাজমুল উত্তরে বলেন, এতটা আমি বলতে পারি, অনেক পরিবর্তন এসেছে, রেজাল্ট এসেছে দেখে আপনার কাছে প্রমাণ আছে, আপনারা আরও পরিষ্কার বুঝতে পারছেন। ওই রেজাল্টের কারণে আমরা অনেক বিশ্বাস পাচ্ছি। ইংল্যান্ডের সঙ্গে যখন আমরা সিরিজটা জিতলাম, ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, ওদের সেরা দলটা কিন্তু এসেছিল ওখান থেকে। যেভাবে আমরা পরের সিরিজগুলো খেলেছিলাম, মাঝে মাঝে মনে হয় একটা সিরিজ আমরা হারলাম, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হারলেও খুব ক্লোজ ছিল। টি-20 ম্যাচ যেমন হয়, 1-2টা ওভার খারাপ হওয়ার কারণে একটা দল হেরে যায়। ওভারঅল কিন্তু আমাদের অনেক পরিবর্তন এসেছে, এবং টিমের পরিবেশ বলেন বা অন্য কিছু বলেন, অনেক পরিবর্তন এসেছে। আমাদের টিমটা এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, এই পরিবর্তনটা কিভাবে হলো? খেলোয়াড়ি দক্ষতা তো হঠাৎ করে বদলে যায়নি, এটার মূলে কি অনেকটা মানসিকতার পরিবর্তন? মাঝখানে সাকিব আল হাসান টি-20 দলের অধিনায়কত্ব করেছেন, এই পরিবর্তনে সাকিবের কি বড় ভূমিকা ছিল? উত্তরে নাজমুল বলেন, সাকিব ভাই যখন অধিনায়ক ছিলেন তখন দলের সবাই ফ্রিডম নিয়ে খেলেছে। আমরা যে উইকেটে খেলি, ভালো অথবা খারাপ, ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমাদের সেই ফ্রিডমটা ছিল। সবার সবার উপরে একটা বিশ্বাস ছিল যে আমরা খেলা জিততে পারি। আমার মতে মানসিকতার দিক থেকে এটা ছিল বিরাট একটা পরিবর্তন। আপনি যদি খেয়াল করেন, আফগানিস্তানের সঙ্গে আমরা যে সিরিজটা জিতলাম, একটা সময় মনে হচ্ছিল আমরা হেরে যাব, কিন্তু সেখান থেকে শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয় সেগুলো ম্যাচগুলো জিতেছিল আমাদের। ওই সময় আমরা যখন ড্রেসিং রুমে বসে খেলা দেখছিলাম, তখন কিন্তু একটা সময়ের জন্য মনে হয়নি আমরা হেরে যাব। আমার এই মুহূর্তের কথা মনে আছে, আমি সাকিব ভাই বেশ কয়েকজন আরও একসঙ্গে ছিলাম। ওই সময় আমাদের মধ্যে বিশ্বাসটা ভালোভাবে তৈরি হয়েছে যে যে কোনো পরিস্থিতিতেই আমরা জিততে পারি। এটা অনেক ইমপ্রুভমেন্ট। আরেকটা জিনিস বলবো, আমরা কিন্তু বেশ কয়েকটা সিরিজ বেশ ভালো উইকেটেই খেলেছি। আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ, আফগানিস্তানের সঙ্গে সিরিজ, শ্রীলঙ্কার সঙ্গেও ভালো উইকেটেই খেললাম। ভালো উইকেটে আমাদের বোলাররা কিভাবে কম রান দেবে, উইকেট নেবে, এসব ব্যাপারে সেখান থেকে উন্নতি হয়েছে। ব্যাটসম্যানরাও ফ্রিডম নিয়ে খেলেছে। আমার মনে হয় ভালো উইকেটে খেলার স্কিলের দিক থেকে উন্নতি হয়েছে, মানসিকভাবেও যথেষ্ট উন্নতি হয়েছে। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, সাকিবের অংশে আবারও ফিরি। থিওরিটিক্যাল বললে সাকিবের ক্যাপ্টেন্সি আপনি নিয়ে নিয়েছেন, এরপর সাকিবের সঙ্গে আপনার কি কথা হয়েছে? এখন সাধারণ খেলোয়াড় হিসেবে টিমে তার ভূমিকাটাই বাকি। উত্তরে নাজমুল বলে, আমার কাছে যখন ক্যাপ্টেন্সি এসেছে, প্রথমেই উনি আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে, কংগ্রেচুলেশন জানিয়েছে, শুভকামনাও জানিয়েছে, যেটা উনি নর্মালি করে থাকেন। উনি সবসময় জুনিয়র বা ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে অনেক সাপোর্টিভ।
ক্যাপ্টেন্সি আমার কাছে আসার পর অনেক ধরনের অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। এই সিরিজে জিম্বাবুয়ের সিরিজের যেমন বলেছেন খুব বেশি দূরের জিনিস চিন্তা না করার জন্য। এই ধরনের উপদেশ বা পরামর্শ তিনি সবসময় দেন। যে জিনিসটা তিনি সবসময় বলেন সেটা হলো সব কিছু যে আমার একা করতে হবে ব্যাপারটা এমন নাই। এটা ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। আমার যতটুকু রোল শুধু সেটুকু পালন করাটাই টিমের জন্য মোর দেন এনাফ। আর মাঠের মধ্যেও ভালো ভালো ফিডব্যাক আমি ওনার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে কঠিন সময়ে বা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কোনো আইডিয়া হলে মনে হলে বলা হয় সেই সাহায্যগুলো তো আমি মাঠের মধ্যেই পাচ্ছি। এটা তো আমার অনেক বড় হেল্প। আর ক্যাপ্টেন হিসাবে আমি যেটা ওনার কাছে থেকে চাই সেটা হলো ওনার ব্যাটিং আর বোলিং যদি উনি টিমকে প্রতিদিন দেন তাহলে আমি পুরোই হ্যাপি। কারণ আমি জানি ওনার যে অভিজ্ঞতা সেটা তিনি সবার সঙ্গে অটোমেটিকলি শেয়ার করবেন। আমি না বললেও তিনি অবশ্যই শেয়ার করবেন। এবারে প্রশ্নে উৎপল শুভ্র বলেন, সাকিব আল হাসানের এটা শেষ বিশ্বকাপ। অফিসিয়ালি না বললেও আমরা বুঝতে পারি তার হয়তো আর বিশ্বকাপ খেলা হবে না। শেষ বিশ্বকাপে সাকিবের কাছে থেকে নিশ্চয়ই বড় কিছু আশা করছেন। 2019 বিশ্বকাপের মতো বলাটাও হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। সাকিব তো আসেনি। এর বাইরে এবারে বিশ্বকাপে বাংলাদেশ দলের কার কাছ থেকে বড় কিছু আশা করছেন? সাকিব ভাই নিজেও জানেন ওনার কাছে প্রত্যাশাটা কত বেশি। আমি চাইব উনি তার বোলিং ও ব্যাটিংয়ে পুরোপুরি অবদান রাখুন। আমি ক্যাপ্টেন হিসাবে তাকে যে গুরুত্বপূর্ণ ওভারগুলোই করাবো। আমি চাই যে ওনার যে 4টা ওভার সেগুলো ইম্প্যাক্টফুল হোক। ব্যাটিংয়ে আমি চাইবো না তিনি প্রতি ম্যাচে 50 করুক 100 করুক। তিনি যদি 10 রানও করেন সেটির জন্য খুব ইম্প্যাক্টফুল হয়। সেই 10 রান বা 20 রান যেন খুব গুরুত্বপূর্ণ হয়। এটা তো উনি গত 15-20 বছর করেই আসছেন। টি-20তে আমি আরও বেশি করেই চাইবো, কারণ টি-20 উনি পৃথিবী জুড়ে খেলেছেন। সেই এক্সপেরিয়েন্সটা তার কাছে। তিনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন ও বোঝেন কোন জিনিসটা কোন জায়গায় কতটুকু করা দরকার। খুব ছোট ছোট ইম্প্যাক্টগুলি ইনিংস যদি ওনার কাছ থেকে পাই বা ওনার বোলিংয়ের জিনিসগুলো যদি পাই তাহলে আমি মোর দ্যান হ্যাপি। আর আপনি যেটা বলছেন কার কাছ থেকে বড় কিছু আশা করছি, আমার মনে হয় তাহিদ হৃদয় ও যেভাবে খেলছে ওর ন্যাচারাল গেমটা যদি খেলতে পারে তাহলে ওর জন্য অনেক ভালো বিশ্বকাপ হবে। পাশাপাশি বাংলাদেশ টিমেরও খুব ভালো হবে। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, চাপ সমালোচনার সঙ্গে তো ক্যারিয়ারের শুরু থেকেই আপনার পরিচয়, তা জয়ও করেছেন। এখন আপনি 3 ফর্মেটেই বাংলাদেশের ক্যাপ্টেন। চাপটা আরও বেশি। অধিনায়ক হিসাবে ইনিংস শুরু করেছেন, বেশি দিন হয়নি। টুকটাক সমালোচনাও কিন্তু শুরু হয়ে গেছে। এসব কতটা চ্যালেঞ্জ মনে হয়? নাজমুল বলেন, অবশ্যই চ্যালেঞ্জিং। এই সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি চ্যালেঞ্জিং। এটা যদি বলি আমি এগুলো ফলো করি না তাহলে মিথ্যা বলা হবে। যদিও আমি কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, তারপরেও কোনো না কোনোভাবে চোখের সামনে দু একটা চলে আসে। এটা ক্যাপ্টেন হিসেবে চ্যালেঞ্জিং। আপনি যদি একটা টিমের 3 ফরম্যাটের ক্যাপ্টেন হবেন তখন আপনাকে সব চ্যালেঞ্জে নিতে হবে। সেই চ্যালেঞ্জের নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমি সবসময় চিন্তা করি, নিজেকে প্রশ্ন করি, আমি আমার স্কিলের উপর আস্থাশীল আছি কি না, সেটি টিমের জন্য করছি কি না, টিমের প্রতি অনেস্ট কি না। আমি যখন এই প্রশ্নগুলোর উত্তর পাই এবং বুঝতে পারি যে যা যা করছি সবই ঠিক করছি, তখন আমি নিজেকে বলি যে আমি ঠিকই আছি। তখন আমার কাছে ওই প্রেশারটা সেভাবে ফিল হয় না। কারণ সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, ইউটিউব বা ফেসবুকে যেটিই বলেন না কেন, যে লেখালেখি বা কথাবার্তাগুলো হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় 95% কথাবার্তাই মানুষ না জেনে না বুঝে লেখে। ইউটিউবরা দূর থেকে যেটা মনে করে সে জিনিসটাই তুলে ধরার চেষ্টা করে। আমি তাদের দোষ দেব না। তাদের চিন্তা থেকে যে জিনিসটা ঘটেছে মনে হয় তারা সেটিই তুলে ধরে। পাশাপাশি এটাও সত্য যে সাধারণ মানুষ তো তাদের অনেক বেশি ফলো করে। টিম বা কোনো প্লেয়ার সম্পর্কে যদি কোনো কিছু লেখা হয় তাহলে আমার মনে হয় সেটা একটু জেনে বুঝেই লেখা ভালো। কারণ টিমের প্ল্যানিং সম্পর্কে স্বাভাবিকভাবে বাইরের একটা মানুষ জানবে না, এটাই স্বাভাবিক। বাইরে থেকে মনে হতে পারে যে এটা কেন হলো। আমরা কিন্তু কোনো বিষয়ে আগে সিদ্ধান্তটা নিই এটা ভেবে যে এমনটা করলে বাংলাদেশ জিতবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই সিদ্ধান্তের রেজাল্ট না আসার পর কথাগুলো হয়। আমি তাদের দোষও দিতে চাই না। পাশাপাশি এটাও মনে করি কোনো কিছু বলা বা লেখার আগে আরও বেশি অথেন্টিক্স চেক করে যদি বলা বা লেখা হতো তাহলে সাধারণ মানুষের কাছে সঠিক একটা তথ্য পাওয়া যেত। আমার মনে হয় বাংলাদেশ টিমের জন্য সেটা অনেক ভালো হতো। আমি মনে করি ক্যাপ্টেন হিসেবে এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমার কাছে। তবে আমি এটাও মনে করি এই বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে নেই। আমি যেটা বললাম আমি চেষ্টা করি, আমি আমার জায়গাটা কতটুকু অনেস্ট, আমি বাংলাদেশের দলের হয়ে ভালো চিন্তা করছি নাকি খারাপ চিন্তা করছি। আমি একটা জিনিস মনে করি, ক্রিকেট খেলায় কোনো রাইট কিংবা রং নেই। সাকিব ভাই আজ একটা ওভারে 20 রান দিয়েছেন, আরেকটা দিন তিনি মেডেন ওভার নিতেই পারেন। ওই দিন আমার ওই ডিসিশনটা রাইট ছিল, পরের দিন সেটিংস রং হয়ে গেছে। চ্যালেঞ্জগুলো সব সময় থাকবে,
এগুলো আসলে আমার নিয়ন্ত্রণে নেই, খুব বেশি চিন্তা করারও নেই। নিজের কাজটা যত বেশি মনোযোগ দিয়ে করা যায় সেটি আসল কথা। পরের প্রশ্নে উৎপল শুভ্র বলেন, টি-20তে আপনার স্ট্রাইক রেট নিয়েও তো কথা ওঠা শুরু হয়েছে, যদিও এখন টি-20তে কত স্ট্রাইক রেটকে ভালো বলা হবে। এটা একটা ধাঁধা বটে। 60-65 বলে সেঞ্চুরি করলেও অনেক সময় বলা হয় একটা ম্যাচ হারার কারণে স্ট্রাইক রেট ভালো না খারাপ, এটা তো উইকেট, প্রতিপক্ষ বলার, ম্যাচের পরিস্থিতি এসবের উপর নির্ভর করে। এখন স্ট্রাইক রেট নিয়ে যেভাবে কাটাছাড়া হয়, এটাকে আপনি কিভাবে দেখবেন? উত্তরে নাজমুল বলে, আপনি ঠিক কথাই বলেছেন। ওই দিনে উইকেটটা কেমন ছিল, প্রতিপক্ষের বোলিং কেমন, আপনাদের কত রান দরকার, এসব জিনিস কিন্তু ম্যাটার করে। ওই জিনিসগুলো বিচার করেই খেলতে হয়। এটা সবাই জানে। আমাদের দেশের খুব ভালো উইকেট খেলি না সম্প্রতি, তাও একটু চেষ্টা করছি একটু ভালো উইকেটে খেলার। আমার কেন, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট বোধহয় 130-এর ওপরে নেই। 120 স্ট্রাইক রেট কি আইডিয়াল? এটাও কিন্তু আইডিয়াল না। সোশ্যাল মিডিয়াতে স্ট্রাইক রেট নিয়ে কথা অনেক হয়। বাংলাদেশের সবাই কোচ, সবাই সিলেক্টর। আমি খুব সরি কথাটা বললাম। স্ট্রাইক রেটের কথা যদি বলেন, আমার কারো স্ট্রাইক রেট আমাদের কারো স্ট্রাইক রেটই ভালো না। ওয়ার্ল্ড ক্রিকেট দেখলে 140, 150, 200 এমনও আছে। এই স্ট্যান্ডার্ডে যদি চিন্তা করি তাহলে আমাদের কারো স্ট্রাইক রেটই বোধহয় ভালো না। এই কারণেই আমরা যে উইকেটে খেলে বড় হচ্ছি, এই ধরনের কন্ডিশনে পার্টিসিপেট করছি, সেখানে ওই ধরনের সাপোর্টটা ব্যাটসম্যানরাও ওভাবে পাচ্ছে না। ওই উইকেট যেভাবে খেলার দরকার সেভাবে খেলছে। আমি তখন মানতাম যদি আমার অন্য ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট 150 আর আমার 110, তাহলে বুঝতাম আমার জায়গায় উন্নতি করার দরকার আছে। আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেক ব্যাটসম্যানেরই একটা জায়গায় উন্নতি করা দরকার। এটা তখন আসবে যখন আমরা ভালো উইকেটে ব্যাটিং শুরু করব। এটা একদিন দুই দিনের ব্যাপার না, এটা একটা অভ্যাসের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না কোন বল কোন জায়গায় পড়লে ছয় মারা যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিভাবে মারবেন? আমরা যে উইকেটে খেলি আমাদের খুব বুঝে শুনে খেলতে হয়। উদাহরণ দিই, ইন্ডিয়া বা ইংল্যান্ড টিম যখন বাংলাদেশে আসে তখন তাদেরও স্ট্রাইক রেট কমে যায়। তারা তখন 150 স্ট্রাইক রেট কেন খেলে না? এগুলো খুব ছোট জিনিস, সবার বোঝার কথা নয়, সবাই হয়তো বুঝবেও না। ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে একেবারে চিন্তিতও নই। আমি চাই যে ম্যাচটাতে আমরা যে স্ট্রাইক রেটে ব্যাটিং করা দরকার সেভাবে করার চেষ্টা করব। যদি না করতে পারি তাহলে সেটা নিয়ে আমি কাজ করতে রাজি। পাশাপাশি আমি এটাও বলতে চাই, আমার এই জায়গাটা উন্নতির দরকার আছে। আমি চেষ্টা করছি কিভাবে আরও ভালো করতে পারি। উইকেট একদিক দিয়ে অজুহাত, আবার অজুহাতও না। কিভাবে স্ট্রাইক রেটে উন্নতি করতে পারি এটা আমার মাথায় আছে। তবে আমি সোশ্যাল মিডিয়ার সমালোচনা নিয়ে এক আমি একটুও বিচলিত না, কারণ আমি জানি আমি সবসময় টিমের জন্য ভালো খেলার চেষ্টা করি। আমাদের দলের সবাই টিমের কথা চিন্তা করে, যে যার রোল সে অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করে। এবার উৎপল শুভ্র বলেন, এবারের বিশ্বকাপে ফিরে আপনার চোখে এই টি-20 বিশ্বকাপের ফেভারিট কে? এই কথাটা নাজমুল বলেন যে এই কথাটা আমি যদি বলি তাহলে দুটো জিনিস হতে পারে। প্রথমত, আমি বাংলাদেশকেই ফেভারিট মনে করব। উৎপল শুভ্রের প্রশ্ন হলো, আসলেই কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে বলে মনে করেন, বিশ্বাস করেন? আশা তো এক জিনিস আর বিশ্বাস আরেক জিনিস। টু বি ভেরি অনেস্ট, এই মুহূর্তে বাস্তবতা বিচার করলে অবশ্যই না। আবার আমরা যদি ইন্ডিয়ার 1983 সালের বিশ্বকাপের কথা বলি, ওই সময় তো কেউ আশা করে না। আমি যদি উদাহরণ হিসাবে বলি, ইউ নেভার নো কী হবে। তবে বাস্তবতা অনুযায়ী হ্যাঁ, এটা অনেক কঠিন একটা কাজ, বিশ্বাস করা অনেক কষ্টকর। কিন্তু খেলোয়াড় হিসাবে, এই ক্যাপ্টেন হিসাবে এটা বিশ্বাস করা আমার দায়িত্ব ও কর্তব্য যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবেই। সেটার জন্য যা যা করার দরকার সবই আমরা করতে প্রস্তুত, আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার। তবে এটা অনেক দূরের পথ, আমাদের ছোট ছোট স্টেপ ধরে এগোতে হবে। ওভারঅল যদি বলেন, ইন্ডিয়া ইংল্যান্ড খুব ভালো দল, নিউজিল্যান্ড সবসময় বিশ্বকাপ আসরে ভালো করে। শেষ প্রশ্নে উৎপল শুভ্র বলেন, আপনার চোখে 4 সেমিফাইনালিস্টের নাম যদি বলতে বলি, ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তো বলেই ফেলেছেন। 4 নম্বর দল কোনটা? 4 নম্বর দলটা একটু ফাঁকাই থাক। এই কথা বলে নাজমুল তার ইন্টারভিউ শেষ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন।